প্রিয় বন্ধুরা, আমরা দেখলাম গোপালগঞ্জ থেকে সমন্বয়ক সার্জিস হাসনাত সহ তাদের পুরো প্যানেল, অর্থাৎ তারা আমার জানা মতে 8 থেকে 10টা গাড়ির বহর নিয়ে এই যে জুলাই অভ্যুত্থান উপলক্ষে সারা দেশ তারা যেভাবে ঘুরতেছে, কর্মসূচি পালন করতেছে, তাদের নতুন পার্টি এনসিপি। তো যাক, বহুত জায়গায় তারা গেছে, এখন বিভিন্ন জেলায় গেছে। আচ্ছা, তাহলে আমি হেডলাইনটা আগে বলে নেই নাকি? হেডলাইন হলো, তারা যেভাবে একেবারে অসম্মানজনকভাবে গোপালগঞ্জ থেকে সেনাবাহিনীর এপিসি কারে চড়ে পালিয়ে আসছে, এতে তাদের রাজনৈতিক কেরিয়ার শেষ। আমি মনে করি তাদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। রাজনৈতিক কেরিয়ার এই গোপালগঞ্জ থেকে পালিয়ে আসার মাধ্যমে ওদের শেষ হয়ে গেছে। আর সারা দেশের মানুষ যখন জানিয়ে গেছে যে এরা তো গোপালগঞ্জ গেছিল, গোপালগঞ্জের লোকজন এদেরকে ধাওয়া দিলে এরা কি করছে, সেনাবাহিনীর এপিসি কারে ছেড়ে যান নিয়ে পালাই গেছে। তারপরে কি করবে? সারা দেশের যেখানে যাবে তারা সেখানেই এরকম ধাওয়া খাবে। আজকে কক্সবাজারে আমি যখন এই যে লাইভে আসি, এখন এই সমন্বয়করা কক্সবাজারে ধাওয়া খাইছে। আজকে সেখানে একটা প্রোগ্রাম তো করতেই পারে নাই, যাইতেই পারে নাই, ধাওয়া খেয়ে পালাই আসছে, এখন রাস্তায় আছে। কারা ধাওয়া দিছে? সেখানে বিএনপির সালাউদ্দিন সাহেবের লোকজন ধাওয়া দিছে তাদেরকে। এই যখন সারা দেশের লোক জেনে গেল এখন যে এরা আসলে পরে ধাওয়া দিতে হয়, জনগণ কৌতূহল বশত এদেরকে ধাওয়া দিবে। আচ্ছা, এবার ফিরে আসি আমরা গোপালগঞ্জে। আচ্ছা, এক নদীর ঘাটের ইজারাদার ছিল, যে নৌকা দিয়া, ওনার নৌকাতে করে আপনি নদী পারাপার হইবেন। তাহলে পারাপার হইতে লাগলে ওনারে পয়সা দিবেন না, তো ও আবার নদীর পারে একটা টং ঘর করে নিয়ে বসে আছে। তো এই পয়সা নিত, সব লোক যাইতেছে আসতেছে, তো চিল্লাই তো সব সময়, এই টাকা দিয়ে দাও, উঠেঙ্গা না পিটাঙ্গা, উঠেঙ্গে না পিটেঙ্গে, উঠেঙ্গে না পিটেঙ্গে, উঠেঙ্গে না পিটেঙ্গে, টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, ভাড়া মানে পারাপারের, নদী খাওয়া পারাপারের পয়সাটা দিয়ে দেন। সবাই দিয়ে ভয়ে দিত, লাঠি হাতে খালি করতো, উঠেঙ্গা না পিটেঙ্গা, মানে যে ভাড়া দিবে না তাকে পিটাবো, মোটা লাঠি রাখছিল। কিন্তু একসময় জনগণ যারা ওখান থেকে পারাপার হইত তারা সবাই জানিয়ে গেছিল যে ওই লোকের দুই পার নাই, ও বসে বসে উঠেঙ্গা না পিটেঙ্গা বলে, যে লাঠি দেখায়,
তো ওনার ওই ক্ষমতা নাই যে তাকে আমরা যদি পারের করি না দেই ভাড়া, সে যে উঠে আইসে আমাদেরকে মারবে, তা পারবে না, কারণ তার পা নাই, ও উঠতেই পারবে না। তখন আর কেউ ভাড়া তাকে দিত না, যতই কইতো উঠেঙ্গা না পিটেঙ্গা। এই যে যারা জেনে গেছে যে পাও নাই, সারা দাইতে পারবো না, কেউ দিত না টাকা। এনসিপিরা যেভাবে চোখ মুখ পাকাইয়া এই এই কারে ভয় দেখান, 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 এরকম চোখ মুখ একেবারে বিভৎস করে পাকাইয়া দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ এরা সবাই এইরকম বক্তব্য রাখতেছে। আমি নিজেও ডরাই গেছিলাম ওকে বক্তব্য দেখে, যে হাই হাই, মানে বাকি টুক তো কয় না যে খাইয়া ফেলমো না মেরে ফেলামো না গুলি করবো, এটা কয় না, কিন্তু চোখ দেখে ভয় পাই, কারণ খালি কয় আর এরকম অঙ্গভঙ্গি করে, আর চোখ বিশাল বিশাল খালি লাল লাল করিয়া, কারে ভয় দেখান, কারে ভয় দেখান। বাকিটি কইলে তাও বুঝতে পারতাম যে আমারে কি করব, ওইটুকুই কয়। তো যাই হোক, তারপরেও প্রচন্ড ভয়ে ছিল দেশবাসী যে এরা অসম সাহসী ছেলে পেলে জুলাই অভ্যুত্থান ঘটাইছে। ওরে বাবার বাবা, পৃথিবীর কোনো কিছুই এরা ভয় পায় না, ভয় দেখে কোনো লাভ নাই। তাহলে ওই একটা ইমেজ সমন্বয়কদের তৈরি হয়েছিল। কিন্তু গোপালগঞ্জে যাইয়া যখন মাথা নিচে করে চোরের মতন দৌড়াইয়া সেনাবাহিনীর এপিসি কারের ভিতরে ঢুকতে হয়, সেনাবাহিনীর এপিসি কারে ঢুকিয়া মানুষ জীবন বাঁচায় কখন বলতে পারেন? মানে এপিসি কার তো মানুষকে বহন করার জন্য না, ওটা বিশেষ একটা কার, বা বলতে পারেন যুদ্ধ কার। আর সেখানে যখন দৌড়িয়া তারা মাথা নিচে করে ঢুকে পালিয়েছে, ওদের রাজনীতি শেষ হয়ে গেছে ওখানে। ওহো, এরা তো ওই উঠেঙ্গা না পিটেঙ্গে, ওই যে ঘাটের সেই দুই পার নাই সেই বেটার মতন। আর আসল ব্যাপারটা ওই রকম, গোপালগঞ্জে এপিসি কারের চড়ে পালে আসতে হবে এরকম কোনো পরিস্থিতিও ওখানে হয় নাই। হয়েছিলটা কি, তারা অতিরিক্ত আতঙ্কে ভয়ে ভীতু হইয়া এগুলো করছে। কারণ তারা মনে করছিল যে তাদের সাথে তো সেনাবাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, কোস্টগার্ড আছে, তারপরে ইউনুস আব্বাস সরকার পর্যন্ত আছে। হ্যাঁ, কাজে 10-12 জন ছেলে পেলে গোপালগঞ্জ যায়া বঙ্গবন্ধুর মাজার ভেঙে ফেলব আর মুজিববাদ ঘুরা করে দেব, এটা বলছিল কোন সাহসে 10-12 জন মিলে যায়? বলছিল যে তাদের তো বললাম সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, পুলিশ সবই তো আছে সাথে, এবং স্টিল গোয়েন্দা সংস্থা এবং পুলিশ সাথে আছে, সেনাবাহিনীও আছে মাঠে। কিন্তু যখন এটা বলল ওরা চোখ মুখ পাকাইয়া, তখন গোপালগঞ্জের মুজিব প্রেমিক যারা ছিল বা জনগণ যারা ছিল, তারা এই
সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী বা সরকার বাহিনীকে তারা ভয় করে নাই। তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হইয়া যখন চারিদিক থেকে আসা শুরু করলো, এইটা দেখেই তারা সমন্বয়করা একদম ঘাবড়ায় যায়। যুদ্ধফিল্ডে যখন দেখবেন আপনি বিদিশা হয়ে যাবেন, মানে অতিরিক্ত ভয় পেয়ে দিক বিদিক ছোটাছুটি করবেন, তো হায়ের বা মৃত্যু নিশ্চিত। তাছাড়া তারা সুন্দরভাবে তাদের গাড়িতে উঠেই, তাদের তো গাড়ি বহু ছিল, উঠে আসতে পারতো, বা ওখানে যদি দাঁড়াই থাকতো। কয়জন সেনাবাহিনী মারা গেছে ওখানে, তাহলে ওখানে যদি তারা দাঁড়াই থাকতো সমন্বয়করা, তাহলে কি গোপালগঞ্জবাসী ওই সেনাবাহিনীর মাঝখানে গিয়ে তাদেরকে মারতে পারতো? মারতে পারতো না। তারা প্রতিবাদ করতো, এখন যেমন চারিদিক থেকে করেছে তখনও তার থেকে করছে। তাহলে সেনাবাহিনীর বেষ্টনীর ভিতরে, পুলিশ সেনাবাহিনীর বেষ্টনীর ভিতর থেকে এপিসি কারে চড়ে পালিয়ে আসতে হবে কেন? মানে এতে দেশবাসী বুঝে গেছে এরা চোখ যতই পাকার, এদের সাহস কতটুকু, শক্তি সামর্থ্য কতটুকু এদের। ঝড়ে বক পরে ফকিরের কেরামতি করে, এরা সেই ফকির। আজকে কক্সবাজার যাই একটু আগে ধাওয়া খাইছে। এবার কাজের কথা বলি, এই সমন্বয়করা গত জুলাই অভ্যুত্থানে এরা কয়েকজন কিন্তু ভালো ভালো খানা খাইছে। ওই যে ডিবি হারুনের ওখানে ভাত, 7-8 পদের তরকারি দিয়ে ভাত, বিরিয়ানি, পোলাও। আবার আমরা এটাও জানি, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে কোন হোটেলের খাবি তোরা, কি কি খাবে আইটেম। ডিবি হারুন সরকারি গাড়িতে করিয়া প্রোটোকল দিয়া ইনাদের খাবার আইনে এনে খাওয়াইছে। ওই যে নিয়ে গেছিল, নিয়ে যে রাখছিল না কয়েকদিন, যখন আন্দোলন চলে তখন ডিবি অফিসে এদেরকে রাখছিল না কয়জন, না ভালো ভালো খাইছে। আচ্ছা, তারা বিপ্লবী হইলে তো তাদেরকে ডিবি ধরতে পারতো না। বিপ্লবীদের ধরতে পারে কোনোদিন? তাদের সাথে যোগাযোগ ছিল, পুলিশের যোগাযোগ ছিল, সরকারের ছিল, ছাত্রলীগের ছিল। আমরা শুনছি, তাদের বক্তব্য শুনছি। তারা বলছে আমরা সরকারের বিরুদ্ধে নাই, আমরা ন্যায্য কোটা চাই। কাজে ওদের তো পালাইতে হয় নাই। কথা বুঝেন নাই? ওরা ছাত্রলীগের সাদ্দামরে বলছে, আমি নিজে শুনছি, এই ভিডিও তো আছে, যে ভাই আমাদের তো ন্যায্য দাবি, এবং এই যে কোটার দাবি যদি আমাদের আদায় হয়, তাহলে আপনারা ছাত্রলীগ কি লাভবান হইবেন না? ছাত্রলীগের ভাইরা, মানে এরা করেছিল অনুমোদিত আন্দোলন, সমন্বয়করা অনুমোদিত আন্দোলন করছিল, ছাত্রলীগ কর্তৃক অনুমোদিত, সরকার প্রশাসন কর্তৃক অনুমোদিত। এই যে সমন্বয়ক, যেটি বাঘের বাচ্চা, এরা একটা ফুলের টোকা খাইছে ওই আন্দোলনে, খাইছিল যে নাহিদের কয়েকটা বাড়ি দিছিল, খালি ধরে নিয়ে যে পরে ছেড়ে দিছে। আর এই যে যারা এই এত বড় বড় বিপ্লবী, হাজারের উপরে ছেলে পেলে জীবন দিছে, কারা এরা? কারা? 2000-এর উপরে আহত হয়েছে, এরা কারা? আর এখন যারা এই কোটি কোটি টাকার গাড়ি নিয়ে ঘুরে বেড়াইতেছে আর চাঁদাবাজি করতেছে বিভিন্ন জায়গার থেকে, আর গোপালগঞ্জে বলতেছে যে ওই উড়াই দিবে, মাজার মুজার যা আছে মুজিববাদ উড়াই দিব, এরা কারা? এরা একটা মজা পাইছে কি, এই যে ধানমন্ডি 32 নম্বর পিনাকিগঞ্জ সহ কিছু লোকের উস্কানিতে এটা ভাঙতে পারছে, তো এই জন্য সেকেন্ড স্টেপ গোপালগঞ্জেও এই কথাই কইছে, ঘুরাই দিব, দিয়ে বিপদে পড়ে গেছে তারা। সময় এদের শেষ, এটা বলে দিলাম। সারা দেশবাসী জানিয়ে গেছে যে ওই জুলাই অভ্যুত্থানের বীরেরা না, ওই জুলাই অভ্যুত্থানের সময় এরা একটা গুলিও খায় নাই, একটা বাড়িও খায় নাই, গ্রেপ্তারও হয় নাই, মরেও নাই কেউ, পোলাও কোরমা খাইছে। কাজে এখন যখন এদেরকে কি করা যায়, ধাওয়া দেওয়া যায়। ধাওয়া দিলে কি হয়, সেনাবাহিনীর এপিসি কারে পালায়,
এটা জানার পরে তারা কোনো জেলাতেও যাইতে পারবে না, থানাতেও যাইতে পারবে না। আর গোপালগঞ্জের ব্যাপারে সরকারের যে দৃষ্টিভঙ্গি, আমি স্পষ্ট করে বলতেছি, সরকার এটা চরম অপরাধ করতেছে, মানবাধিকার লঙ্ঘন করতেছে। এনসিপি একটা দল, তারা যদি মুজিববাদ ঘুরাই দিব, মাজার ঘুরাই দিব, গোপালগঞ্জের নাম বদলে ফেলবো, এগুলো না বলতো, তাইলে কি তারা প্রতিরোধ করতো? প্রতিরোধ করতো না। তাইলে কি দরকার সরকারের? নিরপেক্ষ স্থানে থাকা। এরা রাজনীতি করতেছে, দল করতেছে, অথচ এই এনসিপির পিছনে সরকার, এরা সারা দেশে দেখে নিয়ে যেতেছে। সরকার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এদেরকে প্রোটোকল দিতেছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিশেষ কোনো অংশ, থানা, জেলার বিশেষ কোনো লোক, গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি রাগ, অনুরাগ, বিরাগ আপনি দেখাইতে পারবেন না। সরকার যে বিমাতা সুলভ আচরণ করতেছে এই যে গোপালগঞ্জবাসীর বিরুদ্ধে, এটা হলো সরকারের আবার সংবিধান লঙ্ঘনের দায়ে বিচার করা যাবে সামনে। হ্যাঁ, গোপালগঞ্জে যদি কোনো অপরাধী থাকে, নিষিদ্ধ সংগঠনের লোক থাকে, শুধু গোপালগঞ্জে কেন, সারা দেশে নিষিদ্ধ সংগঠনের লোক বলেন, অপরাধী বলেন থাকলে, সারা দেশের লোকদেরকে যেভাবে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করতে পারেন আপনি, গোপালগঞ্জে সেখানেও আইন প্রয়োগ করতে পারেন আপনি। কিন্তু বিশেষ একটা গোষ্ঠীকে রক্ষা করতে দেয়া, গুলি করে মেরে ফেলা, ওখানে কারফিউ দেওয়া, অবরোধ দেওয়া এবং তাদেরকে বিশেষ একটা দৃষ্টিভঙ্গিতে দেখে জুলুম করা রাষ্ট্রদ্রোহী অপরাধ। কে কে আছেন লাইভে আমার সাথে? কমরেড শাহিন ফাহিম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর কেন্দ্রীয় নেতা, লাল সালাম। আর দেখছেন কে আমাকে? শওকত হোসেন, জি.কে চৌধুরী, মোহাম্মদ শফিক, মিল্টন বসু, হ্যাঁ, আশরাফুল আলম, কিশোর কুমার, ইসমাইল হোসেন। ভাই, আজকে তো হুজুররা নিজেরাই মারামারি লেগে গেছে। না, হুজুররা আজকে জামায়াতের হুজুররা আপনি তো দেখছেন কে রে? ইসমাইল ভাই দেখছেন কি সোহরাওয়ার্দী উদ্যানে আজকে হুজুররা নিজেরা মারামারি লাগছে। কিন্তু আসল ঘটনা তো ওটা না। ওখানে মারামারি লাগছিল হলো জিনে। ওই সমাবেশে কোটি কোটি জিন ছিল, আর কিছু খারাপ জিন ছিল, সেটা আবার শফিকুল ইসলামকে 2 বার অজ্ঞান করে ফেলছে, দেখছেন? পরে তো ওনারা হাসপাতালে নেওয়া লাগছে। এটা হলো কাজী ইব্রাহিমের জিন কাজী ইব্রাহিমের জিন। সব যে সোহরাওয়ার্দী উদ্যানে আজকে যে ভেজাল করছে, শেষের ওনাদের আমির বেচারা 2 বার জ্ঞান হারাইছে, পরে হাসপাতালে নিয়ে গেছে। এতক্ষণে যোগ দিচ্ছে কমরেড হৃদয় খান। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আমার অনুরোধ, যারা আছেন মুকিত চৌধুরী সহ, এই ভিডিওটা একটু সবাই শেয়ার দিয়ে দিয়েন। ধন্যবাদ।